ওয়েলকাম সবাইকে আমাদের ইএসপি একাডেমিতে। আমাদের ইউজিসি নেট সেটের প্রিপারেশন সংক্রান্ত যে ক্লাসগুলো চলছিল, অলরেডি আমরা পেপার 1-এর ডেমো ক্লাস করিয়েছি বেশ কয়েকটি। যারা ক্লাস করেছো অবশ্যই দেখেছো। আজকে আমরা পেপার 2-তে এডুকেশন সাবজেক্টের যে পেপার 2 সিলেবাস রয়েছে তার উপর একটি ক্লাস নিয়ে এসেছি, অবশ্যই ডেমো ক্লাস। তো যারা এখনও অ্যাডমিশন নাওনি বা নেবে কিনা ভাবছো, তারা অবশ্যই আমাদের যে ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া হয়েছে এটিতে যোগাযোগ করে নিও। ওকে, আমরা তাহলে সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে ইউজিসি নেটের সিলেবাস রয়েছে পেপার 2-তে এডুকেশনে, সেখানে যে পার্ট 3 অর্থাৎ ইউনিট 3-তে যে সাইকোলজি পোর্শনটা রয়েছে সেখানে একটা সাবটপিক আছে। সেখানে আমাদের যে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন যে টপিকটা রয়েছে, আজকে মূলত সেটার ওপরই আলোচনা করব। তো বর্তমানে কিন্তু যে বহু আলোচিত বা বহু চর্চিত বিষয়গুলো রয়েছে তার মধ্যে এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন প্রবলেম আসছে বলেই কিন্তু বর্তমানে আমাদের জীবন কিন্তু জটিলতায় পরিপূর্ণ হয়ে গেছে। তো সেখান থেকে নিজেদেরকে বের করে আনতে গেলে, নিজেদেরকে ভালো রাখতে গেলে বেশ কিছু বিষয় আমাদের মেনে চলতে হয়। সেই সংক্রান্তও আলোচনা থাকবে আজকের ভিডিওয়। তো একেবারে যদি ছোট্ট শিশু থেকে শুরু করি আমরা, একদম বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা মানুষের জীবনে এই মেন্টাল হেলথ একটি জরুরি বিষয়। হ্যাঁ, তো একেবারে যে প্রাচীন শাস্ত্র বা পুরাণ বা যে দর্শন আমরা পড়েছি বা জানি, সেখানে যদি আমরা একটু তাকাই, সেখানে আমরা কি দেখতে পাই, একটা বিশেষ সেন্টেন্স কিন্তু বেশ প্রচলিত ছিল, বর্তমানেও প্রচলিত রয়েছে। সেখানে যেটা বলা হতো যে সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। কি বলছে না, সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি, সুস্থ দেহে সুস্থ মনের বাস। অর্থাৎ তোমার দেহ যদি সুস্থ না থাকে তখন মনও কিন্তু সুস্থ থাকবে না। দুটো জিনিস পাচ্ছি, একটা মন আর একটা দেহ, তাই তো? আচ্ছা, এরকম কারোর হয়েছে নাকি এরকম যে একদিন হয়তো কারো শরীর খারাপ রয়েছে, তো সেখানে শরীর খারাপ থাকলেও মন খুব ভালো রয়েছে, বেশ ফুরফুরে মেজাজে আছো, বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, খাওয়া দাওয়া করছো, এরকম হয়েছে নাকি? হয়নি, তাই তো? হ্যাঁ, না হওয়াটাই স্বাভাবিক। এরকম হয় না। দেহ মন দুটোর মধ্যে একটা রিলেশন থাকে ঠিকই। সেই জন্য কি হয় না, আমাদের যদি দেহ বা দৈহিক অসুস্থতা থাকে, শারীরিক অসুস্থতা থাকে, তাহলে কিন্তু মনও অটোমেটিক খারাপ হয়ে যায়, মন খারাপ থাকে। হ্যাঁ, কোনো কাজ করতে মন যায় না, এটাই হয়। তো একটা গোলমাল হলে অন্যটাও অবশ্যই গোলমাল হয়ে যায়। তাহলে এই যে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য, মেন্টাল হাইজিন, এইসব বিষয়গুলো বলছি, এগুলো অ্যাকচুয়ালি কি, এটা একটু আমাদের জেনে নিতে হবে। এটা জানতে গেলে আমাদের প্রথমেই যেটা রয়েছে, দেখো স্ক্রিনে একটা বিষয় রাখার চেষ্টা করেছি যে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। অর্থাৎ আমাদের মধ্যে যদি মানসিক স্বাস্থ্য এই বিষয়টা যদি ঠিক না থাকে, আমাদের মন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো থাকবে না। অন্য স্বাস্থ্যের যে দিকগুলো সেগুলোও কিন্তু বিঘ্নিত হবে, এই বিষয়টা বলছে। তাহলে মানসিক স্বাস্থ্য জিনিসটা কি? খুব সুন্দর বিষয়। তো এটা আমাদের তিনটা বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এই যে মেন্টাল হেলথ, এটা জানতে গেলে আমাদের মেন তিনটা বিষয়কে ফোকাস করতে হবে। ওই তিনটে বিষয়কে ভালোভাবে জেনে নিলে আমরা এই সম্পর্কে পুরো ধারণাটা পেয়ে যাব। তো কি তিনটে বিষয় একটু দেখে নিই। প্রথমেই আসে, দেখো এই যে মেয়েটি কি করছে,
মেয়েটি চিন্তা ভাবনা করছে, তার নিজের সম্পর্কেই চিন্তা ভাবনা করছে। বলছে হোয়াট উই ফিল অ্যাবাউট আওয়ারসেলভস, অর্থাৎ কি না আমরা আমাদের নিজেদের সম্পর্কে কি ভাবছি, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর কি, 2 নম্বর বলছে যে হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট আদার্স, আমরা আমাদের সামনে যারা রয়েছে, চারপাশে যারা রয়েছে, নিজেদেরকে ছাড়া আমরা অন্যদের সম্পর্কে কি ভাবছি। হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট আদার্স, অন্যদের সম্পর্কে আমরা কি ভাবছি, এই বিষয়টা রয়েছে। নেক্সট 3 নম্বর কি, দেখো বিভিন্ন ধরনের নিডস রয়েছে, তাই না? ফিজিওলজিক্যাল নিডস, এস্টিম নিডস, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, সেফটি নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সবাই ম্যাসলো থিওরি পড়েছো তো? ম্যাসলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে ম্যাসলো হায়ারার্কি ছিল, সেই নিডস। তো এগুলো আমাদের কি হয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন হয়। তো এই নিডসগুলো ফুলফিল করতে গিয়ে আমরা কি কি পদক্ষেপ নিই, কি কি মেনে চলি, কি কি উপায় অবলম্বন করি, বা কিভাবে ওই চাহিদাগুলো আমরা পরিপূরণ করি, এই বিষয়টা কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 3টে বিষয় পেলাম। কি কি 3টে বিষয় এক ঝলকে দেখে নিই। যে আমরা নিজেদের সম্পর্কে কি ভাবছি, অপরের সম্পর্কে কি ভাবছি, এবং আমাদের যে প্রাত্যহিক চাহিদা সেগুলো পূরণ করতে আমরা কি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, এই 3টা বিষয়কে যদি টোটালি আমরা বিচার করি তাহলেই দেখব যে সমগ্র মেন্টাল হেলথের যে সিস্টেমটা সেটা কিন্তু এই 3টে প্রশ্নের উপরই নির্ভর করে রয়েছে। তাই তো? আশা করি ক্লিয়ার হলো। পরবর্তী কি রয়েছে বিষয়টা একটু জেনে নিই। হ্যাঁ, এখানে যেটা রয়েছে যে মেন্টাল হেলথের ওই ডেফিনেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেন্টাল হেলথ বলছে, যে ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করেছে, যে বলছে আ স্টেট অফ ওয়েলবিং ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেস দেয়ার এবিলিটিস, ক্যান কোপ উইথ নর্মাল স্ট্রেসেস অফ লাইফ, ওয়ার্ক প্রোডাক্টিভলি অ্যান্ড কন্ট্রিবিউট টু দেয়ার কমিউনিটি। তাহলে কি বলছে না, মেন্টাল হেলথ হচ্ছে এমন একটা সত্তা বা এমন একটা অবস্থা যার দ্বারা মানুষ নিজের ক্ষমতা বুঝতে পারে, অর্থাৎ তার মধ্যে কতটা পোটেনশিয়ালিটি রয়েছে এই বিষয়টা সে বুঝতে পারে, বা দৈনন্দিন চাপের মোকাবিলা করতে পারে। এই যে ক্যান কোপ উইথ নর্মাল স্ট্রেসেস অফ লাইফ, লাইফে যে সমস্ত স্ট্রেসগুলো আছে সেগুলো মোকাবিলা করতে পারে। আর কি করতে পারে, এবং ভালোভাবে সব কিছু মানিয়ে নিতে পারে। মানিয়ে চলতে পারলে, অ্যাডজাস্টমেন্ট হলে তবেই তো বলবো যে সে ব্যক্তিটা মেন্টাল হেলথ ভালো। এবং এর পাশাপাশি আরও একটা বিষয়ের দরকার, যে শুধু নিজের ডেভেলপমেন্ট করলাম, নিজের উন্নতি করলাম, এটা হলে চলবে না। নিজের পাশাপাশি আমার চারপাশের মানুষদেরকেও দেখতে হবে, যাতে সমাজে একটা আমাদের এফেক্টিভ রোল প্লে করতে পারি, ইতিবাচক অবদান রাখতে পারি, সেই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। এটাই বলছে মেন্টাল হেলথের ডেফিনেশন দিতে গিয়ে, এই বিষয়টাই বলছে যে এমন একটা সত্তা যার দ্বারা আমরা কি করতে পারি, মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে, দৈনন্দিন জীবনে যে চাপ সেগুলো মোকাবিলা করতে পারে, ভালোভাবে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে, এবং সমাজে একটা ইতিবাচক পদক্ষেপ রাখে। এই টোটাল বিষয়টাই হচ্ছে মেন্টাল হেলথের মধ্য দিয়ে ঘটছে। নেক্সট যেটা রয়েছে যে মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। এটা কীরকম বলছেন, দ্য প্র্যাকটিস অফ মেনটেনিং অ্যান্ড প্রমোটিং মেন্টাল হেলথ থ্রু হ্যাবিটস, রুটিনস অ্যান্ড professional measures that protect emotional and psychological well-being. মেন্টাল হাইজিন বা যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান, এটা হচ্ছে বেশ কিছু আমাদের ভালো অভ্যাস, সুঅভ্যাস এবং রুটিন মেনটেন করা, এবং প্রতিরক্ষামূলক কিছু ব্যবস্থা আগে থেকে যেগুলো আমরা নিয়ে থাকি সেই রকম উপায় অবলম্বন করে আমাদের যে প্রাক্ষবিক এবং মানসিক যে সমস্ত সত্তা রয়েছে, মানসিক যে অবস্থা রয়েছে সেটাকে আরও ডেভেলপ করা, আমাদের মেন্টাল হেলথটাকে প্রমোট করা, এই বিষয়টা। এটাই হচ্ছে মেন্টাল হাইজিনের মূল উদ্দেশ্য। তো যদি এক কথায় বলি, কি বলা যায়, যে মনের যে স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য সেটাকে অক্ষুণ্ণ রাখা বা ঠিক রাখা, বজায় রাখার যে নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো যেখানে আলোচনা করা হয় বা যে বিজ্ঞানের মধ্যে আমরা পাই বা আলোচনা করি, সেটাই হচ্ছে আমাদের মেন্টাল হাইজিন। আশা করি ক্লিয়ার হলো। এছাড়াও আরও বেশ কয়েকটি ডেফিনেশন রয়েছে।
বেশ কয়েকজন সাইকোলজিস্টের ডেফিনেশন আমি রাখার চেষ্টা করেছি। দেখো, প্রথমেই যিনি আছেন যে কার্ল মেনিঞ্জার কি বলছে না, মেন্টাল হেলথ ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ হিউম্যান বিংস টু টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু ইচ আদার উইথ আ ম্যাক্সিমাম অফ এফেক্টিভনেস অ্যান্ড হ্যাপিনেস। কি বলছে তাহলে না, যখন আমরা পরিবেশের মধ্যে থাকি, পরিবেশের সাথে বিভিন্ন কাজ করি, সেই কাজগুলো যাতে আমরা ম্যাক্সিমাম এফেক্টিভনেসের সাথে করতে পারি এবং আনন্দের সাথে যাতে করতে পারি, সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। এবং ওই কাজগুলো করার মাধ্যমে আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে আমরা নিজে থেকে ওই কাজগুলো করতে করতে আমরা পরিবেশের বিভিন্ন বিষয়ের সাথে যখন অ্যাডজাস্ট করতে পারছি বা ভালোভাবে অভিযোজন করে নিতে পারছি, সেটাই হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। হ্যাঁ, নেক্সট যেটা বলেছে যে আর্থার হ্যাডফিল্ড যেটা বলছে যে মেন্টাল হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। কি বলছেন না, সমগ্র ব্যক্তিত্ব জুড়ে, কোনো একটা ব্যক্তির সমগ্র ব্যক্তিত্ব জুড়ে তার যে কার্যকলাপ, সেটাকে যখন আমরা সমন্বিত করে সামগ্রিক আকারে প্রকাশ করতে পারছি, সেই বিষয়টাই আমাদের মেন্টাল হেলথের একটা অংশ। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। এ সম্পর্কে ক্রো বলছেন যে মেন্টাল হাইজিন ইজ ডিফাইন্ড অ্যাজ আ সায়েন্স। যে মেন্টাল হেলথকে এমনভাবেই সংজ্ঞায়িত করছে যে এটা একটা সায়েন্স, বিজ্ঞান। অন্যান্য যেমন সব বিজ্ঞান রয়েছে তার মতো এটাও একটা বিজ্ঞান। ডিলিং উইথ হিউম্যান ওয়েলফেয়ার কী নিয়ে আলোচনা করছে? মেনলি ডিলিং উইথ হিউম্যান ওয়েলফেয়ার নিয়ে আলোচনা করছে, দ্যাট পারভেটস অল ফিল্ডস অফ হিউম্যান রিলেশনশিপ। যেটা আমাদের যে পরস্পরের মধ্যে যে সম্পর্ক, মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক এবং মানব কল্যাণ, এই সমস্ত দিক নিয়েই দৃষ্টিপাত করছে বা সমস্ত দিক নিয়ে বিচার বিশ্লেষণ করছে। এটাই হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। ক্লিয়ার তো এই পর্যন্ত? বেশ, তাহলে এখান থেকে আমরা যেটুকু আলোচনা করলাম, এখান থেকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে মেন্টাল হেলথের বৈশিষ্ট্য কী হতে পারে, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য কী হতে পারে, বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে, তাই তো? এখানে যেমন আমরা বলতে পারি, যে বিষয়গুলোকে তুলে ধরতে পারি, যে আমাদের এই ইমোশনাল স্টেবিলিটি আনতে সাহায্য করে, প্রাক্ষবিক যে স্থিতাবস্থা সেটা বজায় রাখতে সাহায্য করে কোনো ব্যক্তির মধ্যে যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আর কি, সবার মধ্যে একটা লক্ষ্য থাকে যে বর্তমান যে অবস্থায় আছি তার থেকে যেন ভালো থাকতে পারি, অর্থাৎ আমাদের যে মেন্টাল স্টেট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে মেন্টাল স্টেট যেরকম আছে, পরবর্তী ক্ষেত্রে যেন আরও ভালো থাকতে পারে, সেই জন্য যাতে আরও উন্নত করতে পারি, এই বিষয়টা আমরা প্রাধান্য দিই কি না? হ্যাঁ, তো এর পাশাপাশি আরও বলা যায় যে প্রেরণা সৃষ্টি করে, আমাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করে, মোটিভেশন দেয়। ভালো মানসিক স্বাস্থ্য যদি ভালো হয়, সেক্ষেত্রে আমরা সব কিছুই ঠিকঠাকভাবে করতে পারবো, পড়াশোনা ভালোভাবে করতে পারবো, বিভিন্ন কাজকর্ম করতে পারবো, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে আমাদের ইচ্ছা জাগবে, আগ্রহ আসবে, এই বিষয়গুলো। এর পাশাপাশি আমাদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি হবে, এটাও বলা যায়, বা আমাদেরকে অনেকটা আত্মবিশ্বাসী করে তুলবে, কনফিডেন্স গ্রো করবে আমাদের মধ্যে। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে। পরবর্তী কি রয়েছে দেখে নিই। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ, যে মানসিক স্বাস্থ্য তার গুরুত্ব কী? নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। তো এখানে বলছে, দেখো যে ইমোশনাল রেজিলিয়েন্স, অর্থাৎ আমাদের যে প্রাক্ষবিক স্থিরতা সেটা বজায় রাখতে সাহায্য করে। এনহ্যান্স ইমোশনাল স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি, আমাদের ইমোশনালি স্ট্রেংথ করে, স্টেবিলিটি বাড়ায়, এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এছাড়াও বুস্ট প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমরা যখন কোনো কাজ করছি, আমাদের যে কর্মক্ষমতা, উৎপাদনশীলতা, এগুলো বৃদ্ধি করতে সাহায্য করে। ইমপ্রুভ ফোকাস, ক্রিয়েটিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি, আমরা বেশি করে ওই কাজের মধ্যে ফোকাস করতে পারি, আমাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারি, এফিসিয়েন্সিকে কাজে লাগাই, তাই তো? এই বিষয়গুলো রয়েছে। নেক্সট যেটা প্রিভেন্ট স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, সরি এটা প্রিভেন্স হবে না,
প্রিভেন্ট স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, তো রিডিউস রিস্ক অফ ডিপ্রেশন অ্যান্ড বার্নআউট। আমাদের মধ্যে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো থাকে, স্ট্রেস থাকে, সেগুলো আমাদের কমাতে সাহায্য করে এবং সেই ধরনের অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে সাহায্য করে। এই বিষয়টা একটা রয়েছে। এছাড়াও সাপোর্টস ফিজিক্যাল হেলথ। প্রথম দিকেই আমরা আলোচনা করছিলাম যে দেহ মন এই দুটো পরস্পর ইন্টারকানেক্টেড, পরস্পরের মধ্যে সংযোগ রয়েছে, তাহলে একটা অন্যটাকে সাপোর্ট তো করবেই। আমরা যখন কোনো ব্যায়াম করছি, কোনো শারীরিক কসরত করছি, আমাদের ইমিউনিটি গ্রো হচ্ছে, আমাদের ওভারঅল যে ওয়েলবিং সেটা আরও ভালো হচ্ছে, তাহলে কি হবে? যদি দৈহিক স্বাস্থ্য ভালো হয়, অটোমেটিক মানসিক স্বাস্থ্য সেটা ভালো হবে, বা মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে অটোমেটিক সেটা আমাদের দৈহিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। এরকম বিভিন্ন বিষয় রয়েছে, তো এগুলো আমরা মোটামুটি ইম্পর্টেন্সের দিকে রাখতে পারি। এছাড়া এই যে কি প্র্যাকটিসেস কিছু রয়েছে, এগুলো আমাদের প্রত্যেকের লাইফস্টাইলে মেনে চলা উচিত। তো প্রথমেই আমরা দেখে নেব যে হেলদি লাইফস্টাইল বলতে কী বোঝাচ্ছে। হেলদি লাইফস্টাইলের মধ্যে যেমন ব্যালেন্স ডায়েট রাখতে হবে, খাবার দাবারের মধ্যে খাবারের লিস্টে মেনুতে আমাদের যেন পুষ্টিগুণ যেমন থাকবে তার পাশাপাশি একটা ব্যালেন্স ডায়েট হবে, এটা খেয়াল রাখতে হবে। রেগুলার স্লিপ, প্রতিদিন আমরা চেষ্টা করব 7 থেকে 8 ঘন্টার মতো ঘুমানোর, এবং আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যেন আমরা নির্দিষ্ট টাইম মেনটেন করতে পারি, যে আজকে 10টা বা 11টায় ঘুমালাম, নেক্সট দিন সকালে আবার উঠবো, ওই 7-8 ঘন্টা গ্যাপটা মেনটেন করে উঠবো, এবং সেটা প্রতিদিন রিপিট হবে। যে আজকে 10টায় ঘুমালাম, কালকে 12টায় ঘুমালাম, পরশু দিন 1টায় ঘুমালাম, আবার 6টায় উঠে পড়লাম, কখনো 5টায় উঠছি, কখনো আবার 9টায় উঠছি, এরকম হলে হবে না। একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, এই বিষয়টা বলছি। আর ফিজিক্যাল এক্সারসাইজ, এর সাথে সাথে এই যে ব্যায়াম, যোগাভ্যাস এগুলো তো রয়েছে, ব্যায়াম করা উচিত। তো এগুলো মোটামুটি হেলদি লাইফস্টাইলের মধ্যে রাখতে পারি। এছাড়া মাইন্ড কেয়ার, শুধু তো দেহের যত্ন করলে হবে না, আমাদের মনটারও যত্ন করতে হবে, মনেরও যত্ন নিতে হবে। তো মাইন্ড কেয়ারের মধ্যে যে মেডিটেশন, যোগ ব্যায়াম, আসন এগুলো করা, মাইন্ডফুলনেস রিলেটেড যে বিষয়গুলো সেগুলো আমরা ফলো করব, জার্নালিং, ভালো যে বিষয়গুলো আমাদের মনের মধ্যে আনন্দ দেয় বা মোটিভেট করে এমন কিছু জার্নাল বা লেখা আমরা পড়ব, হ্যাঁ, বই পড়তে পারি এক্ষেত্রে। এছাড়া পজিটিভ থিঙ্কিং, আমাদের মধ্যে সবসময় একটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, যে সব কিছু আমরা করতে পারবো, যে এটা পারি না বলে পারবো না এমনটা নয়, ওটাও আমরা চেষ্টা করলে কিন্তু একটা সময় না একটা সময় ঠিক পারবোই। তো এই জন্য পজিটিভ থিঙ্কিং রাখতে হবে সবসময়। এই যে আমরা নেটের জন্য পড়াশোনা করছি, অনেকেই দেখবে বলতে শুনি যেটা অনেককে, যে স্যার ম্যাথ তো পারি না, ম্যাথটা খুব দুর্বল। ম্যাথ কিন্তু প্র্যাকটিস করলেই তুমি পারবে না এমনটা নয়, সবার মধ্যেই পোটেন্সিয়ালিটি রয়েছে, এবার সেটাকে একটু ঘষা মাজা করে নিতে হয়। এবার যদি পারছো না, একেবারেই পারছো না, সেখানটাও যদি বাদই দিই, এই ম্যাথের ক্ষেত্রে কটা কোশ্চেন আছে? 5টা-10টা কোশ্চেন আছে, তো বাকি 40 থেকে 45টা কোশ্চেন তো আছে অন্য টপিকে, সেগুলোতে তুমি জোর দাও, সেখান থেকে মার্কস তোলো। এইভাবেও তো আমরা করতে পারি। তাহলে বিকল্প চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, সবসময় আমাদের মধ্যে পজিটিভিটিটা ধরে রাখতে হবে। এভাবে আমরা মাইন্ড কেয়ার করতে পারি। আর কি করতে পারি? সোশ্যাল কানেকশন, আমাদের সোসাইটির মধ্যে কানেকশন বাড়াতে হবে, সবার সাথে যাতে আমরা সহজেই মেলামেশা করতে পারি, এবং সমাজের মধ্যে যে সমস্ত যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেখানে আমাদের বেশি বেশি করে পার্টিসিপেট করতে হবে, মানুষের সাথে বেশি করে মিশতে হবে। যত আমরা ইন্টারাকশন করব, আমাদের মনের ভেতরের যে বিষয়গুলো জমা থাকে, কথাগুলো জমা থাকে, অন্যকে এক্সপ্রেস করতে পারি না, সেগুলো অটোমেটিক কিন্তু বেরিয়ে আসবে, আস্তে আস্তে এগুলো স্বাভাবিক হবে, সহজ হবে, নিজের মধ্যে একটা চাপ বা স্ট্রেস সেটা কমবে। এই জন্যই সোশ্যাল কানেকশনটা বাড়ানো। আর কি? ডিজিটাল হাইজিন, বর্তমানে আমাদের তো এই ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল বিষয়ের বাইরে আমরা যেতে পারি না, তো এগুলো আমাদেরকে টাচে থাকতেই হয় এইসব বিষয়গুলো। তো এগুলো চেষ্টা করতে হবে অবশ্যই একটু লিমিটের মধ্যে রাখার। যখন আমরা ফোন ইউজ করছি বা ল্যাপটপ ইউজ করছি, যে এই যে ম্যানেজ স্ক্রিন টাইম বলতে কী বোঝাচ্ছে, না যতটা পারবো কম দেখবো,
তো যেটুকু না দেখলেই নয় সেটুকুই আমরা দেখব, এক্সেসিভ ইউজ করব না বা বেশি বেশি ইউজ করব না। হ্যাঁ, সেটা আমাদের চোখের পক্ষেও যেমন ভালো, মনের পক্ষেও ভালো, সব ক্ষেত্রে এটা সাহায্য করে। এছাড়া অ্যাভয়েড হার্মফুল অনলাইন কন্টেন্ট, যে কন্টেন্টগুলো অনলাইনে এখন বিভিন্ন ধরনের কন্টেন্টে ছেয়ে গেছে, তো সেখানে ভালো বিষয় যেমন রয়েছে খারাপও রয়েছে। তো আমাদের চেষ্টা করতে হবে যেগুলো খারাপ বিষয় বা তুলনামূলকভাবে আমাদের মনকে বেশি অস্থির করে তোলে, ইনস্টেবিলিটি বাড়ায়, সেই বিষয়গুলো থেকে আমাদের সরে আসতে হবে বা দূরে থাকতে হবে, যতটা পারা যায় সেগুলো অ্যাভয়েড করতে হবে। এই জন্য এই বিষয়গুলোই কিন্তু আমাদের এই ডিজিটাল হাইজিনের মধ্যে পড়ছে। তো মোটামুটি এগুলো যদি আমরা মেনে চলতে পারি ডেলি লাইফে, তো অনেকটা আমরা বেটার পজিশনে থাকতে পারবো, মেন্টাল হেলথ অটোমেটিক গ্রো করবে। হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। পরবর্তী যেটা রয়েছে কি বলছে না, মেন্টাল হাইজিন অ্যান্ড ওয়েলবিং, এই বিষয়টা নিয়েই বলছে যে পার্সোনাল হাইজিন বলতে এখানে আমরা নিজেদেরকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আকারে রাখতে পারবো, তত আমাদের কনফিডেন্সটা বুস্ট হবে, কনফিডেন্সটা বাড়বে, গ্রো হবে। এর পাশাপাশি এনভায়রনমেন্টাল হাইজিনের ক্ষেত্রে যেমন বিভিন্ন স্ট্রেসগুলো চারপাশে আমাদের থাকে, সেগুলোকে আমরা রিডিউস করতে পারবো। রুটিন মেনটেন করতে হবে আমাদের, রুটিন মেনটেন করলে সব কাজ আমরা সহজেই করে উঠতে পারবো, আমাদের মধ্যে একটা স্টেবল সিচুয়েশন আসবে। এই জন্য বলছে মেন্টাল ক্লিন হ্যাবিটস নার্চার ইউর মাইন্ড। যত আমরা এই অভ্যাস গড়ে তুলতে পারবো, তত আমাদের সেটা মনের জন্য ভালো। সুস্থ মন গঠনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই অভ্যাসগুলোকে কাজে লাগাতে হবে, বা এই ধরনের ভালো অভ্যাস, চিন্তাভাবনা, এগুলো আমরা যত গড়ে তুলতে পারবো আমাদের মন অটোমেটিক ভালো হবে, এই বিষয়টাই। নেক্সট যেটা রয়েছে ওই বিষয়টাই আলাদাভাবে একটু স্পেসিফিক আকারে রয়েছে, যে মেন্টাল হাইজিন হ্যাবিটসের মধ্যে যেমন মেডিটেশন, হেলদি লিভিং বা সোশ্যাল সাপোর্ট, যে বিষয়গুলো বলছিলাম, এগুলো আমরা মেনে চললে আমাদের মধ্যে একটা পজিটিভ এফেক্ট আসবে। কীরকম না, এগুলো আমাদের স্ট্রেসকে রিডিউস করবে, স্টেবিলিটি বাড়াবে, ইমোশনাল যে স্টেবিলিটি সেটা বাড়াবে, ইমপ্রুভ ফোকাস, আমাদের কোনো কাজে ফোকাস করতে সাহায্য করবে। তাহলে একটা পজিটিভ এফেক্ট আসছে। এই পজিটিভ এফেক্ট যদি আমাদের মধ্যে আসে, কি হবে, অটোমেটিক আমাদের যে মেন্টাল হেলথের সিচুয়েশনটা ছিল সেটা অটোমেটিক গ্রো করবে, আমাদের মন শান্ত হবে, আমরা কোনো কাজে একাগ্র হতে পারবো, অনেকক্ষণ মনোযোগ সহকারে সে কাজটা করতে পারবো, হায়ার প্রোডাক্টিভিটি অর্থাৎ আমাদের উৎপাদনশীলতা, কর্মক্ষমতাও বাড়বে, এই বিষয়গুলো। ফলে গুড হ্যাবিটস নার্চার আ হেলদি মাইন্ড। একদম, এই জন্যই অভ্যাসগুলো আমাদের গড়ে তোলা দরকার। নেক্সট যেটি রয়েছে, এখানে যে বিষয়টা রয়েছে এটাতে আসছি, তো তার আগে আমাদের একটু ছোট করে জেনে নিতে হবে এই মেন্টাল হেলথ। তো কনসেপ্ট আমরা পেয়ে গেলাম, এবার এই মেন্টাল হেলথের যে কনসেপ্টটা আমরা দেখলাম, এখানে যদি কোনো কারণে ব্যাঘাত ঘটে বা বাধা আসে, বা সেটা যদি কোনো কারণে ইনস্টেবল হয়ে যায়, অর্থাৎ স্টেবল ফর্মে না থাকে, আমাদের মধ্যে একটা সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি হয়, প্রবলেম ক্রিয়েট করে, তাহলে কি হবে, তখন আমাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়, উদ্বেগ আসে, ভয়ের পরিবেশ সৃষ্টি হয়, এরকম বিভিন্ন কারণে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর এটাকেই বলছে মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিসঅর্ডার। এবং অবশ্যই সেখানে আমাদের দেখতে হয় যে যে সিমটমসগুলো আমাদের চোখে পড়ে, সেগুলো অন্তত পক্ষে 6 মাস বা 1 বছরের বেশি সময় ধরে এটা কন্টিনিউয়াস আকারে চলছে। যে একদিন দুদিনে দেখলাম, দিয়ে বলে দিলাম যে মেন্টালি ডিসঅর্ডার রয়েছে, এমনটা নয় কিন্তু। এটা কন্টিনিউয়াস আকারে অনেক দিন যাবৎ চলছে বা চলে আসছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না, এইরকম বিষয় হলে তখন আমরা বলতে পারি যে মেন্টাল ডিসঅর্ডার এসে গেছে তার মধ্যে বা ওই ব্যক্তির মধ্যে। তো সেই দিক থেকে আমরা এই মেন্টাল ডিসঅর্ডারকে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি প্রাথমিকভাবে। এই দুটো ভাগ কী কী না, সাইকোসিস আর নিউরোসিস, এই দুটো। তো সাইকোসিসটা কি? সাইকোসিস হচ্ছে এমন একটা বিষয় যে লস অফ কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি, মানে কি, বাস্তব জগৎ থেকে সরে যাচ্ছে যখন, অর্থাৎ বাস্তব থেকে ব্যক্তি নিজেকে গুটিয়ে নেয়। দেখবে যে সমস্ত ব্যক্তিরা এই সাইকোসিসে আক্রান্ত, তারা নিজেদেরকে একটা ঘরবন্দি করে ফেলে, একদম ঘরের এক কোণে চুপচাপ বসে আছে, হাঁটু মুড়ে, মাথা
দুটো পায়ের মাঝে মাথা গুঁজে দিয়ে চুপচাপ বসে আছে একা ঘরের কোণে, অন্ধকার করে দিয়ে, ঘর অন্ধকার করে, বাইরের মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, বাস্তব থেকে পুরোপুরি ডিট্যাচড। এই বিষয়টা তো বাস্তব জগৎ থেকে সরে থাকে। এখানে আমাদের ভ্রান্ত বিশ্বাস বা অলীক প্রত্যক্ষণ এই সমস্ত বিষয়গুলো খুব বেশি আকারে ধরা পড়ে, যে হ্যালুসিনেশন, ডিলিউশন, এগুলো আমাদের খুব খুব বেশি আকারে ধরা পড়ে। এই মেন লক্ষণ বা মেন সিমটমস কিন্তু এগুলো। অন্যদিকে নিউরোসিস হচ্ছে এক ধরনের ইমোশনাল ডিস্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। অত্যধিক যখন উদ্বেগ, ভয়ের পরিস্থিতি থাকে, সেগুলো দেখবে অনেক ব্যক্তি থাকে, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করে, ও ধারে কাছে বাবু যাবে না সে, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তো রিয়েলিটির সাথেই যুক্ত, কিন্তু সেই রিয়েলিটির সাথে বিভিন্ন ধরনের মানসিক কষ্ট বা আঘাত, ব্যথা, ডিস্ট্রেস, এই জনিত কারণে যখন আমাদের মেন্টাল ডিসঅর্ডার আসে, সেগুলোই হচ্ছে নিউরোসিস। তাহলে ক্ষতিকর কোনটা হবে বেশি? কোনটা বেশি ক্ষতিকর? নিশ্চয়ই সিভিয়ার ডিসঅর্ডার হবে সাইকোসিস, এটা সিভিয়ার ফর্ম, অধিক ক্ষতিকর হবে। আর নিউরোসিসটা হচ্ছে আমাদের মাইল্ড ফর্ম বা মডারেট আকারে, তুলনামূলক কম ক্ষতিকর। নেক্সট আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন সাইকোসিসে আমরা জেনারেলি দেখে থাকি যে সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তি, বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি। সিজোফ্রেনিয়াটা কীরকম না, আমাদের যে বাস্তব বোধ চলে যায়, এই রোগে যে ব্যক্তি আক্রান্ত হয় তার মধ্যে বাস্তব বোধটাই চলে যায়। বাস্তব থেকে যেহেতু সরে আসে, মেন জায়গা হচ্ছে সাইকোসিসে এটা, এই ক্ষেত্রেও কিন্তু বাস্তব বোধ চলে যায়, ওই ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলে, রিপিটেড আকারে কথাবার্তা বলে, এমন অনেক কিছু প্রত্যক্ষণ করে বা এমন অনেক কিছু ভাব নিয়ে বসে থাকে। দেখবে সে হয়তো নিজে কিছু কাজ করছে না, অথচ ভাবছে এটা আমার হবে, বা না চাইতেই আমি পেয়ে যাবো, এরকম একটা বিষয় অলীক কল্পনা করছে। একই কথা বারবার বলতে থাকে, অস্বাভাবিকভাবে বলতে থাকে, অসংলগ্ন কথাবার্তা, ভ্রান্ত বিশ্বাস, এই ধরনের। ঘরের মধ্যে আছে, দেখবে হয়তো হঠাৎ করে তার মাথায় এসে গেল এমন একটা কনসেপ্ট যে তাকে কেউ ছুরি নিয়ে মারতে আসছে, তেড়ে আসছে, ছুরি নিয়ে মারতে আসছে, এরকম বিভিন্ন বিষয়, এগুলো মেনলি লক্ষ্য করা যায় সিজোফ্রেনিয়ায়। বাইপোলার ডিসঅর্ডারটা কীরকম? বাইপোলার ডিসঅর্ডারটা হচ্ছে আমাদের দু রকম মনোভাব প্রকাশ পায়। এই এখনই দেখবে যে একবারে আনন্দে হেসে গড়াগড়ি খাচ্ছে, ফুর্তি, প্রচুর আনন্দ করছে, মজা করছে, আবার পরক্ষণেই দেখবে কেঁদে ভাসিয়ে দিল। হ্যাঁ, মানে পরস্পর একটা বিপরীত মনোভাব লক্ষ্য করা যায় একই ব্যক্তির মধ্যে। একবার খুব উৎফুল্ল ভাব, আনন্দের মধ্যে রয়েছে, আবার পরক্ষণে খুব দুঃখ, হতাশা, একবারে ভেঙে পড়েছে, এরকম বিষয়। অন্যদিকে নিউরোসিসের যদি উদাহরণ বলতে যাই, সেখানে আমরা অ্যাংজাইটি দেখতে পাবো, ওসিডি রয়েছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি, এটা রয়েছে, ফোবিয়া, ডিপ্রেশন, এগুলো কিন্তু এই নিউরোসিসের মধ্যে রয়েছে। আর কি বলা যায়, সাইকোসিসের ক্ষেত্রে আমরা কিন্তু ট্রিটমেন্ট দিই, বা আমাদের ক্লিনিক্যালি বিভিন্ন ট্রিটমেন্ট করা যায়, রোগীকে বিভিন্ন ওষুধ দেওয়া যায়, হসপিটালাইজেশন করতে হয় অনেক সময় সাইকোসিসে আক্রান্ত ব্যক্তিকে। কিন্তু নিউরোসিসে আক্রান্ত যে ব্যক্তিরা থাকে তাদেরকে কিছু থেরাপি দিয়ে বা অন্য কোনোভাবে কিছু প্র্যাকটিস করতে দেওয়া হয়, থেরাপি দেওয়া হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট থেরাপি, সেগুলো দিয়ে কিন্তু আমরা ব্যক্তিকে সুস্থতার পর্যায়ে নিয়ে আসতে পারি। পরবর্তী যেটা রয়েছে, এখানে ডিফারেন্ট টাইপস অফ মেন্টাল ডিসঅর্ডারের কথা বলা হয়েছে। এখানে বেশ কয়েকটা টাইপস রয়েছে, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার, এরকম বিভিন্ন ডিসঅর্ডারের বিষয় রাখার চেষ্টা করেছি। তো অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কীরকম না, এক্সেসিভ ওরি, যখন ব্যক্তির মধ্যে খুব অত্যধিক পরিমাণে চিন্তা হয়ে যাচ্ছে, যে ভবিষ্যতে অনিশ্চয়তা সম্পর্কে একটা অস্বস্তি তার মধ্যে সৃষ্টি হয়, অধিক চিন্তা করে, ভয় করে, এই বিষয়গুলো,
এর ফলে যেটা হয় আমরা লক্ষণ দেখেই বুঝতে পারি যে বুক ধড়ফড় করে এমন ব্যক্তির রয়েছে, শ্বাসকষ্ট, মাথা, পিঠে যন্ত্রণা হয়, মুখ চোখ শুকিয়ে যায়, বমি বমি ভাব থাকে, তাই তো? হাত পা কাঁপতে থাকে, প্রচুর ঘাম দেয় বা অতিরিক্ত ঘাম সৃষ্টি হয়। এই ধরনের বিভিন্ন লক্ষণ দেখা যায় অ্যাংজাইটি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে। এছাড়া কি রয়েছে? মুড ডিসঅর্ডার। এটা হচ্ছে আমাদের মুডের সাথে রিলেটেড, মেন্টালিটি, মুডের সাথে রিলেটেড। এখানে ডিপ্রেশন, হতাশা দেখা যায়, কখনো মন খারাপ, আবার মুড সুইং করছে, এরকম বিভিন্ন বিষয় রয়েছে মুড ডিসঅর্ডারের সাথে। সাইকোটিক ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার হচ্ছে যেটা বললাম যে বাস্তব থেকে সরে যায়, হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো থাকে। আর পার্সোনালিটি ডিসঅর্ডারে, পার্সোনালিটি আমাদের ব্যক্তিত্বের সাথে যুক্ত যে ডিসঅর্ডারগুলো, এখানে রিলেশনশিপে দেখবে আনস্টেবিলিটি লক্ষ্য করা যায়, সম্পর্কে ভাঙন হয়ে যাচ্ছে এই আনস্টেবিলিটির কারণে। এই ধরনের বিভিন্ন যে পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের যে সমস্ত লার্নিং ডিফিকাল্টিস বা লার্নিং ডিসেবিলিটিসগুলো থাকে সেগুলো কিন্তু এর মধ্যে পড়ছে, যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এই ধরনের বিষয়গুলোকে আমরা নিউরো ডেভেলপমেন্টালের মধ্যে রাখতে পারি। পার্সোনালিটি তো বললাম। নেক্সট যেটা রয়েছে ইটিং ডিসঅর্ডার, এটা মূলত এই বডি ইমেজ ইস্যুকে কেন্দ্র করেই মানে চোখে পড়ে আমাদের। তো এটা বেশ ইন্টারেস্টিং। দুটো বিষয় রয়েছে, বুলিমিয়া আর অ্যানোরেক্সিয়া। এই ইটিং ডিসঅর্ডারের মধ্যে দু ধরনের ডিসঅর্ডার রয়েছে, বুলিমিয়া, অ্যানোরেক্সিয়া। আরও অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু মেন এই দুটো ভাগে ভাগ করা যায়। বুলিমিয়া, বুলিমিয়াটা কীরকম? বুলিমিয়া হচ্ছে এটা অত্যধিক যখন খেয়ে ফেলে মানুষ, তার যেটুকু প্রয়োজন আছে তার বাইরে অতিরিক্ত খাবার খায় এবং পরবর্তীতে সেটা দৈহিক অসুস্থতার কারণ হয়ে যায়। অতিরিক্ত খাবার খেলে কি হবে? বদহজম হবে, বদহজম হলেই বমি হবে, লুজ মোশন হবে, তাই তো? তাহলে কোনো না কোনোভাবে আমাদের অতিরিক্ত খাওয়ার ফলে যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই জনিত কারণে যখন সমস্যাগুলো সৃষ্টি হয়, মেন্টাল ডিসঅর্ডার সৃষ্টি হয়, বা এই জনিত যে প্রবণতা, এটাই হচ্ছে বুলিমিয়া, অত্যধিক খাওয়া। হ্যাঁ, এটা ইটিং ডিসঅর্ডারের মধ্যে আসছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, অন্যটা ঠিক এর বিপরীত, কম খাওয়া। অর্থাৎ যেটুকু প্রয়োজন আছে সেটা তো খাচ্ছেই না, তার চেয়ে আরও কম খাচ্ছে। বিশেষ করে মেয়েদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায়, কম খাওয়ার এই প্রবণতাটা বডি ফিটনেস মেনটেন করতে গিয়ে এই বিষয়টা এসে যায়। তো এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হলো। তো অ্যাকচুয়ালি ডিসঅর্ডার কিন্তু অনেক ধরনের আছে বা অনেক বড় একটা জায়গা, সেটা নিয়ে পরে কোনো ক্লাসে আলোচনা করা যাবে। তো নেক্সট কী বিষয় রয়েছে একটু দেখে নিই। এখানে দেখো ওইগুলোই জাস্ট ইমোজ আকারে দেওয়া হয়েছে, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, নিউরো ডেভেলপমেন্টাল, ইটিং ডিসঅর্ডার, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, যেগুলো মেমোরি সংক্রান্ত, মেমোরি ডিস্ট্রাকশনের ফলে হয়। আর সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, অর্থাৎ যে মাদকাসক্তি, বিভিন্ন ধরনের যে আসক্তি, হ্যাঁ, এই ব্যাড হ্যাবিটের ফলে এগুলো। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডিসঅর্ডার রয়েছে। পরবর্তী যেটা রয়েছে যে ডিএসএম টাইম লাইন, এটাতে আসবো। তার আগে ডিএসএম কি এটা আমাদের একটু দেখে নিতে হবে। ডিএসএম ফুল ফর্ম কি? ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। কি বললাম? ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। তো এটা কারা প্রকাশ করে? এটা প্রকাশ করে বা পাবলিশ করে এপিএ, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। এই এপিএ আমাদের এই ডিএসএম প্রকাশ করে। এর কাজ কি বা মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের কোন অসুখগুলি বা কোন রোগগুলি মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়বে এগুলোকে শনাক্ত করা। অর্থাৎ মেন্টাল ডিসঅর্ডার কোনগুলো বা কোনগুলো নয় সেগুলো আমাদের ঠিক করে দেয়, ক্লাসিফিকেশন করে দেয় এই ডিএসএম, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। এই ডিএসএমের আমাদের 5টা রিভিশন হয়েছে এখনো পর্যন্ত। তো এই টাইম লাইনটা একটু দেখে নিও। এখানে আমাদের যেটা রয়েছে যে
DSM-1 এটা হচ্ছে 1952-তে শুরু হয়েছে। DSM-1 পাবলিশ হয়েছে 1952-তে। এখানে মোটামুটি 106টা ডিসঅর্ডারের কথা বলা হয়েছিল। সাইকোঅ্যানালিটিক ইনফ্লুয়েন্স বা রিঅ্যাকশন ফোকাস এগুলোর উপর জোর দেওয়া হয়। তো এই আদার্স তথ্যগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট এখানে ইয়ারগুলো কাজে লাগে, আমাদের ইয়ারগুলো ইম্পর্টেন্স ম্যাচিং দিতে পারে, যে DSM-1 কত সালে পাবলিশ হয়েছিল বা DSM-4 কত সালে পাবলিশ হয়েছে, এরকম দিতে পারে। রিভিশন কত সালে হয়েছে DSM-4, এরকমভাবে দিতে পারে বা ম্যাচিং দিতে পারে। এখানে DSM-1 দেখো 1952, DSM-2 1968, DSM-3 1980, DSM-4 1994, DSM-4 TR রিভিশন 2000 সাল, DSM-5 2013-তে, DSM-5 আবার রিভিশন হয়েছে 2022-এ। তাহলে 52, 68, 80, 94, 2013, 22 এভাবে আমরা মনে রাখতে পারি। টোটাল আমাদের 5টা DSM হয়েছে এবং লেটেস্ট কোনটা? DSM-5 TR টেক্সট রিভিশন, এটা হয়েছে 2022 সালে। তো এই DSM-5 টেক্সট রিভিশন এটা যেহেতু একেবারে লেটেস্ট হয়েছে, তো এটা আমাদের একটু ডিটেলস জেনে নিতে হবে। তো এখানে দেখো